উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তিকৃত সরকারি আজিজুল হক কলেজের সৌভাগ্যবান শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সুস্থ আছো, সুন্দর আছো এবং করোনা পরিস্থিতিতে সবাই নিরাপদে আছে। আজকের ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসটি আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক। আমি আবুল হাসনাত মোহাম্মদ মহিবুল্লাহ, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। শুরুতেই তোমাদেরকে একটি ফুলের ব্যাকগ্রাউন্ড দিয়ে ফুল দিয়ে তোমাদেরকে বরণ করছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে। আমি রসায়ন বিষয়ের মানুষ, তাই প্রথমেই যে শক্তি স্তরের চিত্র তোমাদের সামনে উপস্থাপন করছি। এটি এক্সোথার্মিক রিঅ্যাকশন এবং এন্ডোথার্মিক রিঅ্যাকশন, অর্থাৎ তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়ার একটি শক্তি স্তর, শক্তির লেখচিত্র। এই লেখচিত্রে দেখা যাচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন বা তাপোৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের শক্তি কম, কিন্তু বিক্রিয়ায় উৎপন্ন উৎপাদের শক্তি বেশি। ফলে গ্রাফটি উপর থেকে শুরু হলো, নিচে নেমে চলে। আর দ্বিতীয় চিত্রে তাপহারী বিক্রিয়া, এখানে বিক্রিয়কের শক্তি কম আর উৎপাদন শক্তি লেখচিত্রটা উপরে। তাহলে আমরা যে শক্তি চিত্র যেটা বিশ্লেষণ করে তাহলে দেখি, আমরা যদি আমাদের শিক্ষা জীবনের সাথে তুলনা করি, তোমরা 10টি বছর অতিক্রম করেছো, অতিক্রম করে একটি ভালো ফলাফল অর্জন করার মাধ্যমে সরকারি আজিজুল হক কলেজে ভর্তির সৌভাগ্যবান শিক্ষার্থী হিসেবে নিজেকে গর্ব করছো, বা নিজেদের তোমাদের ওই পিতামাতাকে তোমরা গর্বিত করেছো। অর্থাৎ তোমরা 10টি বছরে ধীরে ধীরে শক্তি অর্জন করে আজ একটি সাফল্য মণ্ডিত হয়ে সরকারি আজিজুল হক কলেজে ভর্তি সুবিধা পেয়েছে। এই কলেজে তোমরা অতি অল্প সময়ে, আমরা যদি লেখচিত্র দেখি, অল্প একটু সময় তোমরা থাকবে, মাত্র 2 বছর একাডেমিক্যালি, বাস্তবে 18 মাস। এই 18 মাসের কার্যক্রম তোমাকে কি করবে, পরবর্তী জীবনটাকে তোমাকে হয় সুখময় করবে অথবা দুঃখময় করবে। কিন্তু তুমি এই 1.5 বছর বা 18 মাস নিজেকে একটু পরিশীলিত করতে পারো। আমরা যেভাবে তোমাদের উপদেশ দিব সে অনুযায়ী চলতে পারো, তাহলে তুমি একটি ভালো ফলাফল অর্জন করতে পারবে, যার ফল উভয় জগৎ, দুনিয়া এবং উভয় জগতে তুমি ভালো থাকবে। অর্থাৎ তাপোৎপাদী বিক্রিয়ার ন্যায় তুমি যদিও অল্প একটু শক্তি নিয়ে এসে, 10 বছরের শক্তি নিয়ে এসে কিছু সময় থাকলে, এই সময়টিকে যদি তুমি সঠিকভাবে ব্যয় করো, তাহলে তুমি এমন একটি সার্টিফিকেট অর্জন করতে পারো, যে সার্টিফিকেটের মাধ্যমে তুমি পরবর্তী পর্যায়ে তোমার কাঙ্ক্ষিত বুয়েট বিশ্ববিদ্যালয় অথবা অনেকে MIT স্বপ্ন থেকে সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। সেই সুযোগের মাধ্যমে তুমি কি করবে, নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারবে। ফলে তাপোৎপাদী বিজ্ঞান নিয়ে তুমি তাপ দিয়েই যাবে। তুমি যে পরিমাণ শক্তি নিয়ে এসেছিলে তার থেকে অধিক পরিমাণ শক্তি তুমি সমাজকে দিতে পারবে।
সমাজ থেকে তুমি যা নিয়ে এসেছো তার থেকে অনেক বেশি বেশি দিতে পারবে। আর যদি এই সময়টিকে তুমি যদি সঠিকভাবে কাজে না লাগাতে পারো, তাহলে কি হবে? কাফারে বিক্রিয়ার নেই, তুমি যতটুকু শক্তি নিয়ে আসছিলে এই 1.5 বছর বা 2 বছর অবহেলার কারণে সেই শক্তিও তুমি শোষণ করে নেবে। অর্থাৎ তুমি সমাজ থেকে নিতেই থাকবে, তোমার থেকে দ্বারা সমাজ আর কোনো উপকৃত হবে না। তাহলে আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই, তাহলে এই 1.5 বছর আমাদেরকে অবশ্যই সঠিকভাবে ব্যয় করতে হবে। আমাদের খুব ভালোভাবে সময়টিকে কাজে লাগাতে হবে। আশা করি তোমরা আমার কথাটি বোঝার চেষ্টা করেছো যে তোমরা এই অল্প একটু সময় 10টি বছর অতিক্রম করে একটি সুন্দর ফলাফল অর্জন করে তোমাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান সরকারি আইনজীবী কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো, এই জন্য তোমরা গর্ববোধ করছো। তেমনি ভাবে এই মাত্র 18টি মাস বা একাডেমিকের 2টি বছর যদি তোমরা নিজেদেরকে সঠিকভাবে ব্যয় করো, তাহলে তোমরা তাপত্বাদী বিক্রিয়ার ন্যায় সমাজকে শক্তি দিতে থাকবে, সমাজ থেকে যা নিয়েছো তার থেকে অনেক অনেক বেশি দিতে থাকবে। আর আমরা সেটাই চাই। আমাদের কামনা তোমরা সবাই এক্সোথার্মিকেশনের ন্যায় তাপত্বাদী বিক্রিয়ার ন্যায় সমাজকে শক্তি বিকিরণ করবে। অর্থাৎ সমাজ থেকে যা নেবে তার থেকে অনেক বেশি তোমরা দেবে। একটি ক্ষুধা মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ বিনির্মাণে তোমরা এই দেশকে বিনির্মাণ করে এই দেশকে এগিয়ে নেবে অনেক অনেক দূরে। আমাদের যে স্বপ্ন সুজলা সুফলা শস্য শ্যামলা একটি সুন্দর স্বনির্ভর আধুনিক বাংলাদেশ, সেই স্বপ্ন এই স্বপ্নে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কর্তব্য আসলে 3টি। একটি হলো ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস এন্ড ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড। তোমাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, সুতরাং তার প্রতি তোমাকে অবনত শিরে তার দেওয়া কর্তব্যগুলি পালন করতে হবে, যার মাধ্যমে তুমি সৃষ্টিকর্তা আনুগত্য স্বীকার করে সমাজকে আরো সুন্দর এবং উন্নততর সমাজে পরিণত করতে পারবে। এরপর সৃষ্টিকর্তা তোমাকে যাদের মাধ্যমে পৃথিবীতে আলো বাতাস দেখার, এই পৃথিবীতে নিজেকে সুপরিকল্পিতভাবে গড়ে ওঠার সুযোগ দিয়েছেন, তিনি হচ্ছেন তোমার পিতা মাতা। তাদের প্রতি যদি তুমি তোমার সঠিক দায়িত্ব পালন করো, তাহলে সমাজ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে। সুতরাং আমাদের কর্তব্য হলো, প্রথম কর্তব্য হলো আল্লাহর প্রতি আমাদের আনুগত্য স্বীকার করে তার প্রদত্ত নীতিমালাগুলো অনুসরণ করে আমাদের জীবনযাপন করা, পিতা মাতার প্রতি আমাদের সঠিক দায়িত্ব পালন করা, যেন আমাদের পিতা মাতার কোনো অবস্থাতেই ওল্ড এজ হোমে যেতে না হয়। এরপর তুমি সমাজ তোমাকে গড়ে তুলতেছে। তুমি হয়তো বলবে স্যার আইজিএল কলেজে ভর্তি হয়েছি, এখানে তো একটা প্রতিযোগিতার মাধ্যমে প্রাইভেট করতে হবে, প্রচুর খরচ করতে হবে, তাহলে আমরা সমাজ থেকে কি হচ্ছে? প্রকৃতপক্ষে আমরা যেসব শিক্ষকরা আছি তোমরা জানো, একটি অনেক বড় অঙ্কের বেতন দিয়ে আমাদেরকে আমাদের সরকার আমাদের উপরে নিয়োগ দিয়েছে। সুতরাং এই কলেজকে পরিচালনার জন্য যে পরিমাণ সরকারের ব্যয় হয় তার কিয়দাংশ তোমরা দেওয়া হয় বা তোমাকে দেওয়া প্রয়োজন। তাহলে এই অর্থটি আসে থেকে সাধারণ জনগণের কষ্টার্জিত পয়সা থেকে, ভ্যাট থেকে, ইনকাম ট্যাক্স আয়কর থেকে বিভিন্নভাবে সরকার আমার জনগণ থেকে আর অর্থ নিয়ে সমাজ থেকে আরো সুন্দরভাবে করতে করার চেষ্টা করি। সুতরাং সমাজের প্রতি তোমাদের দায়বদ্ধতা আছে, তাই তোমরা দুর্নীতিমুক্ত একটি সুন্দর পরিশীলিত সমাজ গড়ে তুলবে, এই কামনা করছি আজকের এই প্রথম ক্লাস। তোমরা পড়াশোনা করার জন্য 3টি বিষয়কে তোমরা আবশ্যিক বিষয় হিসেবে এখানে পড়বে। জাতীয় ভাষা বাংলা, যা তোমাদের আমাদের মাতৃভাষা, আন্তর্জাতিক ভাষা ইংরেজি, এবং বর্তমান আধুনিক বিশ্বে বসবাসের জন্য আর একটি ভাষা শিখতে হবে ডিজিটাল ভাষা। তাহলে
এই তিনটি কিন্তু আমাদের আবশ্যিক বিষয়। সকল শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষার্থীকে তিনটি বিষয় পড়তে হয়: জাতীয় ভাষা বাংলা, আন্তর্জাতিক ভাষা ইংরেজি এবং ডিজিটাল। দেখো না, দাদি, দেখছো না আমি ক্লাসে আছি, তুমি ওপাশে ফুপুর কাছে যাও। তোমার ফুপুর কি আর সময় আছে ভাই? তুমি তো তাও এখানে বসে ঢাকায় ক্লাস করছো, মানে দেশে আছো, আর তোমার ফুপু ওই ঘরে বসে সেই বিদেশে অফিস করছে। এর জন্যই বলি অবসরে আমার কাছ থেকে সব শিখে নাও, তাহলে আর কাউকে বিরক্ত করতে হবে না, নিজের কাজ নিজেই করে নিতে পারবে। আমাকে শিখতে হবে কেন? তোমরা আছো কি করতে? আমার একটুখানি কাজের জন্য আমি এত লেকচার শুনতে পারবো না। এ নিয়ে কোনো পেছালো না, কাজটা করে দেবে কিনা তাই বলো। আপনি চাইলে নেটে আরো কথা বাড়িয়ে সময় নষ্ট করছো কেন? তোমার ক্লাসটা রেকর্ডে দিয়ে দাদির কাজটা করে দাও না, এটা তো জরুরি বাবা। খোঁজ নিয়ে শেষ, আপনার বায়নার টাকা আমি এখনই পাঠিয়ে দিই। স্বপ্ন পূরণ তা কিন্তু অনেকটা আমরা এগিয়ে গিয়েছি। আর এগিয়ে যাওয়ার পিছনে আমাদের যে কারণ, সেটা হলো ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের বাস্তবায়ন। দেখো, আপনার রিপোর্টগুলো আমি খুব ভালোভাবে দেখেছি, কোনো অসুবিধা নেই, আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, অযথা দুশ্চিন্তা করবেন না, তবে নিয়মকানুন মেনে চলার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, মামুনের সঙ্গে একটু কথা বলিয়ে দেন না রে। তাহলে আমরা দেখলাম রোগী তার বিভিন্ন রিপোর্ট তুমি ভালো আছো তো মা? একটু আগে ডাক্তারের সঙ্গে কথা হলো, বলল কোনো অসুবিধা নাই, সবকিছু ভালো আছে। যাক, আমি সাংঘাতিক টেনশনে ছিলাম, ভয়ে খবর নেওয়ার সাহস পর্যন্ত হচ্ছিল না। বৌমা, দাদা ভাই কেমন আছে রে? ওরা ভালো আছে মা, আমি পরে ফোন করি, আমি এখন অনেক ব্যস্ত। হরেশ সাহেব, আপনার জমি আমার পছন্দ হয়েছে। তথ্যগুলোর বাইরে কোনো ক্যাচাল নাই তো আবার? আমি তো আগেই বলছি, তথ্যের বাইরে কোনো ক্যাসাল নাই, এ নিয়ে কোনো পেছালো নাই, একেবারে সাক্কা জমিন। আপনি চাইলে নেটে আরো সার্চ দিতে পারেন, সার্চ দেওয়া শেষ হলে আমার অ্যাকাউন্টে বানের টাকা ট্রান্সফার করে একবার টাকা দূর করে নিতে পারেন। খোঁজ নিয়ে শেষ, আপনার বায়নার টাকা আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। বাহ, জমি বেচা কত সহজ। জমি তো বেচলা হারেস মিয়া, কিন্তু এখন পাট সেটা ওয়ান টুর ব্যাপার, নো ঝঞ্ঝাট। আরেজ মিয়া, তোমার পাটের স্যাম্পল তো পাইলাম, কেমন বুঝলেন? পাট ভালোই হয়েছে মাশাআল্লাহ, দাম ভালোই পাবা, পাট কাটো, গোদামে এলে টাকা পাই যাবা। ওকে জি, দেখলে তো মিয়ারা কেমন তেলেসমাতি কারবার। এইরকম তেলাসমাতি কারবার আমিও জানি। আমরাও জানি। কিরে মা, এত ফুর্তি, দৌড়ে যাস কই? স্কুলে যাই বাবা, কাল বিজয় দিবস তো, প্র্যাকটিস আছে। বিজয় দিবসের প্র্যাকটিস? যা বা, যা যা, জলদি যা। অনেক সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই পতাকা একদিন স্বপ্ন ছিল, আজ তা বাস্তব। আমাদের আজকের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ, আগামী দিনের সোনালী বাস্তব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে সেই স্বপ্ন পূরণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তোমার যে বিষয়টি অধিক বেশি বর্তমানের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ে সঠিক জ্ঞান অর্জন, সঠিক জ্ঞান অর্জন করতে হলে আমাদের পাঠ্যসূচি থেকে সঠিকভাবে জানতে হবে। এই জন্য আমাদের যে বিষয় বইগুলো আমাদের সহায়তা করবে, আসলে একক বই আমাদের সহায়তা করবে না, এক্ষেত্রে অনেক একাধিক বই লাগবে। সে বইগুলো হলো মাহবুব রহমান সিস্টেম প্রকাশনীর, ভয়েজার প্রকাশনীর প্রকৌশলী মুজিবুর রহমানের বই, অক্ষরবদর প্রকাশনীর
প্রকাশনার AZM আসাদুজ্জামানের বই, নাভিদ পাবলিকেশনসের প্রফেসর মোহাম্মদ দুলাল আহমদ মাহমুদের বই, ICT পাবলিকেশনের নাইমের বই, হাসান বুক হাউসের মোহাম্মদ আনিসুল ইসলামের বই। আমি এখানে 6টি বইয়ের নাম দিয়েছি। তোমাদের প্রত্যেককে আমি মনে করি কমপক্ষে 3টি বই কিনতে হবে, কারণ আমাদের একটি একক যেহেতু শিক্ষা বোর্ড NCTB কর্তৃক নির্দিষ্ট কোনো বই নেই, তাই আমাদের সঠিকভাবে তথ্যগুলো জানতে হবে, একাধিক বইয়ের সহায়তা নিতে হবে। তাই কমপক্ষে 3টি করে বই কিনলে আমি আশা করছি। তোমাদেরকে আসলে বর্তমান যুগ ডিজিটাল যুগ, আর সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে বর্তমান গুগল হলো যে কোনো প্রশ্নগুলো যে তাৎক্ষণিক তোমাদের সমাধান দিয়ে দিতে পারে। আর আমরা তোমাদেরকে যারা ফেসিলিটেটর হিসেবে থাকবো, অর্থাৎ তোমাদের পড়ার বিষয়টা কিছুটা সহায়তা দেবো এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে। তারা হলেন জনাব কামরুল হাসান, সহকারী অধ্যাপক পরিসংখ্যান বিভাগ, জনাব মীর মোহাম্মদ আরিফুর রহমান জুয়েল, সহকারী অধ্যাপক গণিত, আমি আবুল হাসনাত মোহাম্মদ মহিবুল্লাহ, সহকারী অধ্যাপক রসায়ন, এবং জনাব মোহাম্মদ ইব্রাহিম, প্রভাষক পরিসংখ্যান। বিজ্ঞানের শিক্ষার্থীদের 7টি গ্রুপকে তোমাদেরকে ভাগ করা হয়েছে। এক একটি গ্রুপ এক একটি মেসেঞ্জার গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, এবং আমরা এই 4 জন শিক্ষক তোমাদেরকে এই বিভিন্ন গ্রুপে আমাদের শিক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়া আশা করছি। তোমরা তোমাদের সংশ্লিষ্ট মেসেঞ্জার গ্রুপটি জেনে নিবে, সেখানে তোমাদের সকল ক্লাসের আপডেট দেওয়া থাকবে এবং পাসওয়ার্ড, আইডি ইত্যাদি দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে জেনে নিবে। কি পড়াবো আমরা? আসলে একাদশ শ্রেণীতে আমরা যে বইগুলির নাম বললাম, সেখানে যে বিষয়গুলি আমাদের পড়ানো হবে, প্রথম সাময়িক পরীক্ষার জন্য 3টি অধ্যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ। দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই 3টি অধ্যায় আমরা সাময়িক পরীক্ষার জন্য পড়াবো, এবং পরবর্তীতে বাকি অধ্যায়গুলি পড়ি আমরা বার্ষিক পরীক্ষা। তোমাদের ICT কিন্তু শুধুমাত্র প্রথম বর্ষে আছে, দ্বিতীয় বর্ষে এই বিষয়ে আর কোনো ক্লাস হবে না। তাহলে আমাদের ICT বিষয়ে 6টি অধ্যায় আছে। প্রথম 3টি অধ্যায় আমরা সাময়িক পরীক্ষার জন্য, এবং 6টি অধ্যায় বার্ষিক পরীক্ষার জন্য। তাহলে আমরা যদি একটু বিভক্তি দেখি, প্রাক নির্বাচনী পরীক্ষায় দ্বাদশ শ্রেণীতে আমাদের প্রথম সকল 6টি অধ্যায় থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস পরীক্ষা হবে, এবং নির্বাচনী পরীক্ষায় 6টি অধ্যায় থেকে পরীক্ষা হবে। তাহলে আমরা একাদশ শ্রেণীর জন্য প্রথমে সাময়িক পরীক্ষার জন্য আমরা পড়ব প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এবং বার্ষিক পরীক্ষার জন্য 6টি অধ্যায় আমাদের। দ্বাদশ শ্রেণীতে আমাদের নিয়মিত ক্লাস হবে না, তবে আমাদের প্রাক নির্বাচনী এবং নির্বাচনী উভয় পরীক্ষায় আমাদের পুরো বই থেকে প্রশ্নটা কিরূপ হবে। প্রশ্নের ধরন: বহু নির্বাচনী প্রশ্নে 25টি প্রশ্ন থাকবে, প্রতিটি উত্তর দিতে হবে। সৃজনশীল প্রশ্ন 8টি থাকবে, 5টি উত্তর দিতে হবে, 50 নম্বর। বার্ষিক পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষা আমাদের ব্যবহার করতে হবে, সেটা হলো পূর্ণমান 25। উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের এই নিয়ম অনুযায়ী হবে, অর্থাৎ 25টি MCQ প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন 8টি থাকবে, 5টি উত্তর করতে হবে, এবং ব্যবহারিক পরীক্ষা হবে 25 নম্বর। এই হলো আমাদের প্রশ্ন এবং তোমাদের ক্লাস টেস্ট নেওয়া হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে, যতদিন আমরা নিয়মিত ক্লাসে যেতে না পারছি। বিভিন্নভাবে আমাদের এই পরীক্ষাগুলি নেওয়া হবে, আমরা অনলাইন প্রশ্ন দেব, সেই প্রশ্নগুলি তোমরা সমাধান করবে, এবং এই বিষয়ে আমাদের যথাযথ নির্দেশনা দেওয়া হবে। আমাদের
পাঠদানগুলো বিশেষ করে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন সময় অনলাইন পরীক্ষা দেবে এবং আমরা নিয়মিত পাঠে যদি যেতে পারি তাহলে আমাদের ক্লাস পরীক্ষা এবং হবে। যদি ক্লাস পরীক্ষা হয় সেক্ষেত্রে আমাদের 10টি প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এখানে এমসিকিউ প্রশ্ন নয়, 10টি প্রশ্ন থাকবে, 10 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং একটি সৃজনশীল প্রশ্ন থাকবে, এটি সঠিক উত্তর। যদি আমরা নিয়মিত ক্লাসে যেতে পারি তাহলে এইভাবে আমাদের ক্লাসগুলো হবে, অথবা আমরা টাইম টু টাইম আমাদের অনলাইন পরীক্ষা নেব এবং যথাসময়ে সেই বিষয়গুলোকে আমরা জানিয়ে দেব। আজ আমরা কি করব? আজ আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে সামান্য কিছু ধারণা নেব। অধ্যায়টির নাম হচ্ছে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। বিশ্বগ্রামের ধারণা, বিষয়বস্তু হচ্ছে বিশ্বগ্রামের ধারণা, কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ। আমরা একটি গ্রামীণ ছবি দেখতেছি। এই গ্রামীণ ছবিতে যা হয়, আমাদের গ্রামীণ জনগণ পরস্পরের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে পরস্পরের সাথে থাকেন, একে অপরের সহযোগিতার জন্য এগিয়ে আসে। যা শহরের পরিবেশ থেকে একেবারেই ভিন্ন। সকলের তরে সকলে আমার, প্রত্যেকে আমার পরের তরে, এই কথাগুলি গ্রামে এখনো বিদ্যমান, কিন্তু শহরের ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। যেমন আমরা এখানে দেখছি অনেক লোক শীতের মধ্যে এসে তারা দাঁড়িয়ে আছে পরস্পর পরস্পর সহযোগিতার জন্য। আমরা আরেকটা দেখি, এখানে আমাদের গ্রামীণ জনগণ নিজে তাদের ধান থেকে উদ্ভিদ ধান নিতেছে। এখানে কিন্তু পরস্পর সহযোগিতার মাধ্যমে এই কাজগুলো হয়ে থাকে। গ্রামে আসলে যেটা হয় সেটা আন্তরিক পরিবেশ থাকে, শহরে এই পরিবেশটি নেই। তাই এই গ্রামীণ পরিবেশ বা পরস্পর আন্তরিক একটি পরিবেশ, পরস্পর সহযোগিতাপূর্ণ পরিবেশ বিশ্বব্যাপী করার যে পরিকল্পনা, সেটি হচ্ছে গ্লোবাল ভিলেজ। গ্লোবাল মানে হচ্ছে বিশ্ব, তাহলে ভিলেজ মানে গ্রাম, বিশ্বগ্রাম। তাহলে গ্লোবাল ভিলেজের অর্থ হচ্ছে বিশ্বগ্রাম। তাহলে পুরো বিশ্বটাকে পরস্পরের সহযোগিতাপূর্ণ একটি একক গ্রামে পরিণত করাটি হচ্ছে গ্লোবাল ভিলেজের মূল লক্ষ্য। এখন দেখো, তুমি একটি কোনো বিষয় যদি তোমার জানতে হয়, তুমি শুধুমাত্র গুগলে সার্চ দিলে সেই বিষয় কিন্তু পেয়ে যায়। কারণ কি, এখানে অনেক ওই বিষয় সংশ্লিষ্ট তার যে জ্ঞান সেটি তিনি ওখানে দিয়ে রাখছেন, ফলে আমরা সেখান থেকে সহজে তথ্য নিয়ে আমরা উপকৃত হতে পারি। বিশ্বগ্রাম আজ আমাদের সেই ধারণাটাই বাস্তব রূপ। তাহলে গ্লোবাল ভিলেজ বলতে আমরা কি বুঝবো? গ্লোবাল ভিলেজ বলতে এমন একটি ধারণা বুঝবো যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পরের সাথে সহজ যাতায়াত ও ভ্রমণ, গণমাধ্যমে, ইলেকট্রনিক যোগাযোগ ইত্যাদি, রেডিও, টেলিভিশন, টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে যুক্ত থাকে এবং ক্রমেই একটি একক কমিউনিটিতে পরিণত হয়। এই ধারণাটি প্রথম তুলে দেন হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। নাম যদি বলে মনে রাখতে হবে, কারণ এনার কারণে আজ আমরা আধুনিক তোমার বিশ্বে এই যে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের আমি ক্লাস নিচ্ছি, এটি ধারণা কিন্তু তিনি প্রথম হয়েছিলেন। যে ব্যক্তিত্বের কারণে আজ আমরা আধুনিক বিশ্বে যাচ্ছি, অনলাইন ক্লাস করছি, অনলাইন শপিং করছি, ঘরে বসে থেকে অফিস করছি, কার্যক্রম করছি, শিক্ষার কার্যক্রম করছি। তিনি হচ্ছে আমাদের হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। তিনি তার প্রকাশিত দি গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ এ টাইপোগ্রাফিক ম্যান, এই বইটি 1962 সালে প্রকাশ করেন। সেখানে তিনি বিশ্বগ্রামের ধারণা দিয়ে থাকেন। দ্বিতীয়ত 1964 সালে তিনি আরেকটি বই প্রকাশ করেন, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, দ্য এক্সটেনশনস অফ ম্যান। এই উভয় বইয়ে তিনি বিশ্বগ্রামের ধারণা দেন, যা আজ আমরা পাঠ করে দেখতেছি।
যদি আমরা ডিকশনারির দিক থেকে বলি, গ্লোবাল ভিলেজ হলো একটি ধারণা যেখানে মানুষ সহজ যাতায়াত, গণমাধ্যম, ইলেকট্রনিক কমিউনিকেশন দ্বারা পরস্পর সংযুক্ত এবং একটি একক কমিউনিটিতে পরিণত হয়। যদি আমরা ম্যাকমিলান ডিকশনারি অনুযায়ী বলি, একটি আধুনিক দুনিয়া যেখানে সব দেশ সময় একটি অপরের উপর নির্ভরশীল এবং আধুনিক যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থার মাধ্যমে খুব বেশি কাছাকাছি নয়, সেটি হচ্ছে গ্লোবাল ভিলেজ। যদি আমরা অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী বলি তাহলে টেলি যোগাযোগ দ্বারা সংযুক্ত একটি একক সম্প্রদায় হিসেবে বিবেচিত বিশ্বে হচ্ছে গ্লোবাল ভিলেজ। সবচেয়ে সহজতম সংজ্ঞা, টেলি যোগাযোগ দ্বারা সংযুক্ত একটি একক সম্প্রদায় হিসেবে বিবেচিত বিশ্বই গ্লোবাল ভিলেজ বা বিশ্ব। বিশ্বগ্রামের সুবিধাগুলো, বিভিন্ন দেশ এবং তাদের সাংস্কৃতিক সাথে জানা যায়। ক্লিক করলে মুহূর্তে যে কোনো দেশের তথ্য জানা যায়। মুহূর্তে বিশ্বের যে কোনো স্থানে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করা যায়। মানুষের কাজের দক্ষতা এবং গতি বৃদ্ধি পায়। সহজেই বিভিন্ন দেশের ফলাফল জানা যায়। বিভিন্ন পরীক্ষার ফলাফল জানা যায়, গবেষণার ফলাফল জানা যায়। ইমেলের মাধ্যমে, টেক্সট, অডিও, ভিডিওর মাধ্যমে তথ্য আদান প্রদান করা যায়। বিভিন্ন সফটওয়্যার, ফ্রিওয়্যার, বিনোদন, ইন্টারনেট ইত্যাদি ডাউনলোড করে বিভিন্ন তথ্য সংগ্রহ করা যায়। শিক্ষামূলক স্বার্থে জ্ঞান অর্জন করা যায়। অনলাইন লাইব্রেরি থেকে বই পড়া যায়। ঘরে বসে বিশ্বের নাম করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা গ্রহণ করা যায়। টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা করা যায়। ঘরে বসে কম্পিউটার, বিভিন্ন ধরনের টেলিভিশন, রেডিও চ্যানেলে অনুষ্ঠান উপভোগ করা যায়। ঘরে বসে বিশ্বের বিভিন্ন দেশের পত্রপত্রিকা পড়া যায়। ঘরে বসে পণ্য কেনা বেচা করা যায়। ওয়েব ডিজাইন এবং বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যায়। বিশ্বের খবরাখবর সবাই জানা যায়। ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করে উপার্জন করা যায়। অসুবিধা কি? একই যার সুবিধা তার কি অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে প্রতিটা ক্ষেত্রেই আমাদের যার সুবিধা আছে তার কিছু অসুবিধা থাকতে হয় এবং সেই অসুবিধাকে দূর করার জন্য আমাদেরকে একটু সচেতন হতে হবে যাতে আমার সেই অসুবিধা আমরা সম্মুখীন না হয়। সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে সাইবার ক্রাইম। ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন রকম ক্রাইম সংঘটিত হচ্ছে। যেমন বিকাশের মাধ্যমে একজনের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা নিচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে হ্যাকিং এর মাধ্যমে অর্থ পাচার হয়ে যাচ্ছে। ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন গোপনীয় তথ্য চুরি হয়ে যাচ্ছে। প্রযুক্তিতে অশ্লীল এবং খারাপ ছবি দেখে যুবক সমাজের নৈতিকতা গড়ে উঠছে। ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে হ্যাকিং এর মাধ্যমে ব্যাংক থেকে অর্থ পাচার হচ্ছে। ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে যুব সমাজে বিভ্রান্ত মতাদর্শে আকৃষ্ট হচ্ছে। তাহলে বিশ্বকে আমরা যদি প্রতিষ্ঠা করতে চাই, কি কি উপাদান লাগবে? আসলে আমাদের প্রথম যে উপাদানটি লাগবে সেটি হলো ডেস্কটপ বা ল্যাপটপ। এরপর আমাদের বিশ্বগ্রাম ধারণার সাথে আমরা প্রথমে যে তথ্য বিনিময় করতাম সেটি মোবাইলের মাধ্যমে, তারও আগে আমরা টেলিভিশনের মাধ্যমে, তারও আগে আমরা রেডিওর মাধ্যমে তথ্য বিনিময় করতাম। কিন্তু আধুনিক পদ্ধতিতে আমরা ডেস্কটপ বা ল্যাপটপ বা মোবাইল প্রযুক্তির মাধ্যমে তথ্য বিনিময় করছি। আর বিশ্বগ্রামে যে হার্ডওয়্যারগুলি লাগবে সেটি হলো মোবাইল প্রযুক্তি এবং ল্যাপটপ বা ডেস্কটপ। তাহলে এইগুলিকে হার্ডওয়্যার বলা হয় কারণ যে সকল যন্ত্রপাতি শক্ত এবং দৃশ্যমান সেগুলি স্পর্শ করা সেগুলি হচ্ছে হার্ডওয়্যার। বিশ্বগ্রাম ধারণা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে হার্ডওয়্যার হিসেবে যা লাগবে তা হলো ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, ভিডিও ক্যামেরা ইত্যাদি। তাহলে ল্যাপটপ, ডেস্কটপে কি থাকে? মাউস থাকে, কিবোর্ড থাকে, মাইক্রোফোন থাকে, স্ক্যানার থাকে, ডিজিটাল ক্যামেরা থাকতে পারে, জয়স্টিক থাকতে পারে, টাচ প্যাড, অপটিক্যাল মার্ক রিডার, ট্র্যাক বল, এই সবগুলির মাধ্যমে আমরা কি করি? তথ্য দিয়ে থাকি। মানে ইনপুট ডিভাইস, অর্থাৎ হার্ডওয়্যার আমাদের দুরকম, ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস।
তাহলে আমাদের বিশ্বগ্রাম ধারণা প্রতিষ্ঠার জন্য যে যে বিষয়গুলি আমাদের লাগবে, প্রথমটি হলো হার্ডওয়্যার। আর এই হার্ডওয়্যারের মধ্যে ইনপুট ডিভাইস হিসেবে আমাদের যেগুলি লাগে সেগুলো হলো মাউস, কিবোর্ড, মাইক্রোফোন, স্ক্যানার, টাচপ্যাড, জয়স্টিক, অপটিক্যাল মাল্টিমিটার, ডিজিটাল ক্যামেরা। কম্পিউটার উপাত্ত পাঠানোর জন্য যেসব যন্ত্রাংশ আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসের মাধ্যমে বিভিন্ন তথ্য আমরা কম্পিউটারে দিয়ে দিই। আর একটি হলো আউটপুট ডিভাইস। আর কম্পিউটারে তথ্যগুলো প্রক্রিয়াকরণের জন্য আমাদের প্রয়োজন হয় প্রসেসর। কম্পিউটার যে অংশ উপাত্ত প্রক্রিয়াকরণ করে সেগুলো হচ্ছে প্রসেসর। আউটপুট ডিভাইস, যার মাধ্যমে আমরা তথ্যগুলো পেয়ে থাকি, প্রক্রিয়াকরণ করে তথ্য পেয়ে থাকি। মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, মাইক্রোফোন, স্পিকার, হেডফোন, প্লটার, এইগুলো হলো আউটপুট। আউটপুট ডিভাইস কাকে বলি? কম্পিউটারের যে অংশ প্রক্রিয়াকরণের ফলাফলকে মানুষের বোধগম্য করে উপস্থাপন করে তাকে আউটপুট ডিভাইস। তাহলে আমরা হার্ডওয়্যার দুই রকম পেলাম, ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস যে সকল ডিভাইসের মাধ্যমে আমরা তথ্য প্রক্রিয়াকরণের জন্য কম্পিউটার দিয়ে থাকি সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। আর প্রক্রিয়াকরণের জন্য আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করি সেগুলো হচ্ছে প্রসেসর। এবং প্রসেসকৃত তথ্যকে আমরা পাওয়ার জন্য যে ডিভাইসগুলি ব্যবহার করি সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস, মনিটর, প্রিন্টার, স্পিকার, হেডফোন, প্লটার ইত্যাদি। তাহলে আমাদের কম্পিউটারে হার্ডওয়্যার তিন রকম, ইনপুট ডিভাইস, প্রসেসর এবং আউটপুট। এরপর আসে আমাদের সফটওয়্যার, যেগুলো আমরা স্পর্শ করতে পারি না কিন্তু কম্পিউটারকে সক্রিয় করে রাখে। যেমন আমরা যদি বলি আমি একজন জীবিত মানুষ এবং মৃত মানুষের মধ্যে যে পার্থক্যটি সেটা হলো তার রূপ। এগুলো আমরা দেখতে পাই না কিন্তু তার উপস্থিতি আমরা সর্বদাই বুঝতে পারি। আর যে জিনিসটি চলে গেলে আমরা তাকে মানুষ বলি না, তাকে ডেড বডি বলে থাকি। তাহলে যে জিনিস যেটি আমরা স্পর্শ করতে পারি না কিন্তু আমাকে সজীব করে রাখে সেটি হচ্ছে আমাদের রূপ, সেটি হলো আসলে আমাদের সফটওয়্যার। আল্লাহ তাআলা আমাদেরকে এই সফটওয়্যারের মাধ্যমে আমাদের জীবিত করে রেখেছেন এবং এই বিশ্ব চলাচলের সৌন্দর্য করছি এবং বিশ্বে আমরা বিরাজমান আছি। এই সফটওয়্যারটি যদি তুলে নেন, অর্থাৎ রূপ বা আল্লাহ হুকুম যদি তুলে নেন, তাহলে আমি ডেড বডিতে পরিণত হব। তেমনিভাবে একটি কম্পিউটারকে সক্রিয় করতে হলে আমাদের যে সফটওয়্যারটা লাগে, জিনিসটি লাগে, সেটি হলো সফটওয়্যার, যা স্পর্শ করা যায় না। তাহলে আমাদের যে সফটওয়্যারগুলো আমরা সচরাচর ব্যবহার করি, উইন্ডোজ 10, অফিস 2016, বিভিন্ন রকম ডিভাইস, ডিজিটাল ডিভাইস আমরা ব্যবহার করে থাকি। আমাদের সফটওয়্যার হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যারকে সক্রিয় করার জন্য কতগুলো নির্দেশকৃত প্রোগ্রামের সমষ্টিকেই সফটওয়্যার বলে। প্রোগ্রাম হলো নিজস্ব বুদ্ধিমত্তাহীন কম্পিউটার থেকে ফলপ্রসূ আউটপুট পাওয়ার জন্য কম্পিউটার বোধগম্য ভাষায় লিখিত পর্যায়ক্রমিক নির্দেশমালা। সফটওয়্যার আমাদের দুই রকম, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হিসেবে আমরা ব্যবহার করি উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 7, উইন্ডোজ ভিস্টা, উইন্ডোজ এক্সপি, লিনাক্স মিন্ট, উবুন্টু, ম্যাক, অ্যান্ড্রয়েড, জাভা। আচ্ছা, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিসেবে আমরা ব্যবহার করি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেস, অ্যান্টিভাইরাস, বিভিন্ন প্রকার ভিজুয়ালাইজেশন, এগুলো আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিসেবে ব্যবহার করি। বিশ্বগ্রামের উপাদান। তাহলে প্রথমেই বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে হলে আমাদের হার্ডওয়্যার, সফটওয়্যার সবকিছুই আছে, কিন্তু যদি আমাদের কানেক্টিভিটি না থাকে তাহলে কিন্তু আমরা
আমাদের এই বিশ্বগ্রাম ধারণাকে বাস্তবায়ন করতে পারবে। তাহলে হার্ডওয়্যার সফটওয়্যার পরেই আমাদের যে বিষয়টি লাগবে সেটা হলো ইন্টারনেটের সংযুক্ততা বা কানেক্টিভিটি। নিরাপদ নেটওয়ার্ক বা কানেক্টিভিটি গ্লোবাল ভিলেজের মূল ভিত্তি। এই কানেক্টিভিটি নেটওয়ার্কের মাধ্যমে তথ্য উপাত্ত মানুষের কাছে পৌঁছায়। এই কানেক্টিভিটির মাধ্যমে মানুষ গ্লোবাল ভিলেজের সাথে সবসময় যুক্ত। এরপর আমাদের যেটি লাগে সেটা হলো ডেটা। ডেটা হচ্ছে সুনির্দিষ্ট আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংকৃত বর্ণ, সংখ্যা, চিহ্ন, অডিও, ভিডিও ইত্যাদিকে আমরা ডেটা বলি। আর আমরা চারটি বিষয় চিন্তা করলাম: ইনপুট হার্ডওয়্যার, 2 নম্বর সফটওয়্যার, 3 নম্বর আমাদের কানেক্টিভিটি এবং আমাদের ডেটা। ডেটাকে প্রসেসিং করি ব্যবহারযোগ্য তথ্য প্রবর্তন করা হয়। গ্লোবাল ভিলেজে বসবাস করতে বিভিন্ন সময় যে বিভিন্ন তথ্যের দরকার হয় তা ডেটা প্রসেসিং করার মাধ্যমেই পাওয়া যায়। গ্লোবাল ভিলেজে ডেটা একক থেকে এক অপরের সাথে প্রয়োজন অনুসারে বিনামূল্যে বা অর্থের বিনিময়ে শেয়ার করতে হয়। সর্বশেষ আমাদের যেটি লাগে